উপর দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু, উন্মোচিত হবে যোগাযোগের নতুন দিগন্ত। ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে এই দুটোর সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি তাহলে বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে। যোগাযোগ যদি হয়, অর্থনীতি তখন সচল হয়। 100 কিলোমিটার বেগে দুটি ট্রেন আসা যাওয়া করতে পারবে একসঙ্গে, আমূল পরিবর্তন আসবে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে। এই রেল সেতুটা হলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, আসতে পারবো। যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে ব্যবসা বাণিজ্য শিল্পায়ন সবকিছুতেই একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চালের দাম বাড়াতে সরকারের সঙ্গে চুক্তি করছেন না মিলাররা, বাজারে ধানের দাম কমিয়ে দেয়ার পায়তারা, অতি মুনাফার মানসিকতায় দায়ী বলছেন কর্মকর্তারা। এবং করোনায় 30% পর্যন্ত বেড়েছে মাতৃমৃত্যু, আছে প্রসব পরবর্তী জটিলতাও, নবজাতক আক্রান্ত বাড়ায় সন্তান ধারণ থেকে বিরত থাকার পরামর্শ। যমুনা নদীর উপর দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু হলো। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক, উন্নত ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি রেলকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা দেশেই রেলের নেটওয়ার্ক গড়ে তুলতে চায় বর্তমান সরকার। যমুনা নদী পারাপারে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর বয়স হয়েছে প্রায় 2 যুগের কাছাকাছি। বহুমুখী এই সেতুতে সিঙ্গেল লাইনে কোনো মতে চলছে দূরগন্তব্যের ট্রেন, অথচ ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় এই লাইনের সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত গতি হারায় বিরতিহীন আন্তনগর সার্ভিসগুলো। উত্তরবঙ্গ তথা রেলের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর কার্যকর যোগাযোগের জন্য সবচেয়ে বড় রেল সেতু নির্মাণে পা বাড়ালো সরকার। বর্তমান সেতুর 300 মিটার উজানে ডুয়েল গেজ সম্বলিত ডাবল ট্র্যাকের নতুন একটি রেল সেতুর কাজ শুরু হলো। 4.8 কিলোমিটারের সেতুতে মিটার গেজে 100 ও ব্রড গেজে 120 কিলোমিটার গতিতে ট্রেন পারাপার সম্ভব হবে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু বহুমুখী সেতু তৈরিতে বিশ্বব্যাংক সে সময় প্রচণ্ড বাধা দিলেও এখন তারাই উৎসাহী নতুন রেল সেতু নির্মাণে। আমাকে বারবার এটা শুনতে হয়েছিল যে এই রেল লাইন দিলে এটা ভায়াবল হবে না, কিন্তু রেল লাইনেই কিন্তু সব থেকে বেশি ভায়াবল এবং তার প্রয়োজনীয়তাটাই এখন সকলে উপলব্ধি করেছে। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ, আর সেই সেতু বন্ধ করতে গেলে আমাদেরকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করতে হবে। উন্নয়ন ত্বরান্বিত করতে রেলের আধুনিকায়ন জরুরি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অলাভজনক বলে এই খাতকে অবহেলা করা হয়েছে দিনের পর দিন। যোগাযোগ যদি হয়, অর্থনীতি তখন সচল হয়। রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার, আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেল সেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। ঢাকা থেকে আমরা বরিশাল, পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত আমরা রেল লাইন নিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে যমুনা নদীর উপর আলাদা রেল সেতু হওয়ায় উচ্ছ্বসিত উত্তরবঙ্গের মানুষ। রেলের গতি বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সেবার মান বাড়বে বলে প্রত্যাশা সবার। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর রিপোর্টে বিস্তারিত। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়। তবে 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেয়, কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি। বর্তমানে 38টি ট্রেন নিয়মিত স্বল্প গতিতে পারাপার হয়। সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। যে সিরাজগঞ্জে আমরা রেলে ঢাকা যাই, খুব আস্তে আস্তে যায়। এই রেল সেতুটা হলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, আসতে পারবো, আর আমাদের কোনো ঝুঁকি থাকবে না। এর মধ্য দিয়ে আসলে শুধু এই যোগাযোগ ব্যবস্থায় না, আমার মনে হয় যে ব্যবসা বাণিজ্য
শিল্পায়ন সব কিছুতেই একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। উত্তরবঙ্গের সকল মানুষ অত্যন্ত নিরাপদে ভ্রমণ করতে পারবে। এ অবস্থায় রেল সেতুটি হলে উন্মুক্ত হবে সকল প্রকার পণ্যবাহী ট্রেন চলাচল। ব্যবসায়ী নেতারা মনে করছেন উত্তরবঙ্গের আর্থসামাজিক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এই রেল লাইন আন্তর্জাতিক এশিয়ান যে রেলওয়ে আছে সেটার সাথে সম্পৃক্ত হবে এবং এর ফলে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু উপকৃত হবে। আর রেলমন্ত্রী জানান নির্দিষ্ট সময়ের মধ্যেই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হবে। রেলের যে দীর্ঘমেয়াদী যে সুরক্ষা সেটা দিয়ে এবং সময়ের আগে কিংবা সময়ের মধ্যে এই সেতুটি আমরা আশা করি যে অগাস্ট 2024 সালের মধ্যে এই সেতুর উপর দিয়ে আমরা রেল চলাচল উদ্বোধন করতে পারবো, এটি আমাদের আশা। যদিও 1 বছর আমাদের গ্রেস টাইম 2025 সাল বলা আছে। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করবে জাইকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এই মুহূর্তে বঙ্গবন্ধু রেল সেতুর পশ্চিম পাড়ে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। বিস্তারিত জানতে যোগ দেব তার সঙ্গে। রিঙ্কু, আসলে বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে কিন্তু স্থাপিত হবে এবং এই উপলক্ষে আজ সকালে এই সিরাজগঞ্জের পশ্চিম পাড়ে রেলমন্ত্রীর উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমরা দেখেছি সেখানে স্থানীয় সংসদ সদস্য সহ ব্যবসায়ী মহল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন এই মহলের কিন্তু নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এবং সকলের মধ্যেই একটা উৎসবের আমেজ আমরা দেখেছি। কারণ তারা বলছে যে এই বঙ্গবন্ধু সেতুতে রেল যখন চলাচল করতো সেটি কিন্তু আসলে অনেকটাই ধীর গতিতে, অর্থাৎ 20 কিলোমিটার, আমরা যতদূর জানি যে 20 কিলোমিটার গতিতে রেল চলাচল করতে এবং সেটি অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। তো সংশ্লিষ্ট যেটি বলছে যে এই রেল সেতুটি হলে এখানে রেলের গতি বৃদ্ধি পাবে, পাশাপাশি উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগের আরো গতি বাড়বে। আমি একটু জানিয়ে রাখি যে এই রেল সেতুটি ডাবল লেনের হবে এবং ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে বলে জানিয়েছে রেলমন্ত্রী। আচ্ছা, আমরা সকালে কথা বলেছি রেলমন্ত্রীর সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 16,780 কোটি টাকা ব্যয়ে জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা এবং এখানে 2টি লাইনে সমানতালে আসলে রেল চলাচল করতে পারবে, পাশাপাশি পণ্যবাহী ট্রেনও কিন্তু চলাচল করতে পারে। সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের নেতারা যেটি বলছে যে এই ট্রেনের মালবাহী ট্রেন চলাচলের মাধ্যমে উত্তরবঙ্গের যে সকল আসলে পণ্যবাহী যে সকল পণ্য ঢাকাতে পাঠানো হয় সেক্ষেত্রে আসলে অগ্রগতি হবে এবং ব্যবসায়িক উন্নতি আসলে তারা বলছেন যে এইখানে রেলের গতি বাড়ার সাথে সাথে উত্তরবঙ্গের সাথে ঢাকার আর্থসামাজিক উন্নয়ন আসলে ঘটবে। তো আমরা সিরাজগঞ্জের বিভিন্ন মহলের যারা নেতৃত্ব দানকারী সিরাজগঞ্জের সাংস্কৃতিক সাংগঠনিক তারা যেটি বলছে যে এইখানে তারা খুবই আনন্দ প্রকাশ করেছে এবং এটি 2024 সালের মধ্যে আসলে নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে আমাদেরকে সংশ্লিষ্টরা। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। বঙ্গবন্ধু রেল সেতুর পশ্চিম পাড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। 4.8 কিলোমিটার দীর্ঘ বিশেষায়িত সেতুটি দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে। বঙ্গবন্ধু সেতুতে বিদ্যমান লাইনের সক্ষমতা সংকট ও গতির নিয়ন্ত্রণাদেশে আরও একটি নতুন সেতু নির্মাণের বিষয়টি সময়ের দাবি হয়ে উঠেছিল। এ নিয়ে একটি রিপোর্ট দেখব দেবাশিস রায়ের। 1998 সালের 23 জুন উদ্বোধন করা হয় যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় ও উপমহাদেশের অন্যতম প্রায় 5 কিলোমিটার বঙ্গবন্ধু সেতু। শুরুতে পরিকল্পনায় না থাকলেও পরবর্তীতে এর নকশায় যোগ করা হয় রেল চলাচলের বিষয়টি। ওই বছরের 23 জুন থেকে আজ অবধি সেতুটিতে রেলগাড়ি চলছে ঠিকই, তবে তা ধিমে তালে কোনো মতে। 2008 সালে সেতুটিতে প্রথমবার ফাটল দেখা দেয়। এরপর থেকে এতে রেল চলাচলের গতিও কমিয়ে আনা হয়। এখন সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করে। প্রতিদিন 22টি ট্রেন চলার কথা থাকলেও এখন চলে 44টি ট্রেন, অনেকটা ঝুঁকি নিয়েই। এত সব জটিলতা নিরসনে 2016 সালে যমুনা নদীতে বর্তমান সেতুর পাশে উত্তরেই 300 মিটার উজানে একটি বিশেষায়িত রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করে সরকার। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজের ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণ করা হবে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য।
এই সেতুটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। সেতুর দুই প্রান্তে 0.5 কিলোমিটার ভায়াডাক্ট, প্রয়োজনীয় রেলওয়ে অ্যাপ্রোচ সহ মোট 30 কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হবে। ডাবল লাইনের নতুন সেতুটি নির্মাণ সম্পন্ন হলে 100 কিলোমিটার গতিতে যমুনা নদীতে পার হবে ট্রেন। 2024 সাল নাগাদ এই প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। এর ফলে শুধু অভ্যন্তরীণ রেল ব্যবস্থাই নয়, সার্ক, বিমস্টেক সহ আঞ্চলিক, উপ-আঞ্চলিক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সুবিধাও পাবে দেশের মানুষ। পাশাপাশি আর্থিকভাবেও নতুন সম্ভাবনা হবে এই কৌশলগত স্থাপনাটি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনার মধ্যেও প্রথমবারের মতো এবার আমনের ভালো দাম পেয়েছে উত্তরের কৃষক। কিন্তু কৃষকের এই অর্জনকে পুঁজি করেছেন চাল ও চালকল ব্যবসায়ীরা। প্রতি কেজি চালে 7 টাকা বাড়িয়ে 44 টাকা পুনর্নির্ধারণের দাবিতে অটল মিলাররা। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহ অভিযানে চাল সরবরাহের চুক্তি থেকে বিরত আছেন তারা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে মজুদ বাড়ানোর পরামর্শ কৃষক নেতাদের। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। অন্যান্য বছর 500-550 টাকায় প্রতিমণ ধান বেচে দীর্ঘশ্বাস ফেললেও এবার শুরু থেকেই ভালো দাম পাচ্ছেন কৃষক। উত্তরাঞ্চলের জেলাগুলোতে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত উঠেছে ধানের বাজার। খরচ আগের থেকে অল্প একটু বেশি, কিন্তু লাভ মোটামুটি এরকম হইলে যদি 10 মণ ধান হইতো তা পোষায়। ধানের ভালো দামে কৃষক খুশি হলেও একে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন মিলাররা। প্রতি কেজিতে 7 টাকা বাড়িয়ে 44 টাকা পুনর্নির্ধারণের দাবিতে সরকারের সাথে চাল সরবরাহের চুক্তি থেকে বিরত আছেন তারা। এখন হলো ইনস্ট্যান্ট আপনার 60 টাকা যদি বাড়ানো যায় তাহলে আমাদের পক্ষে সরবরাহ করা সম্ভব। সিন্ডিকেট বলতে এখানে কিছু নাই, কারণ হচ্ছে যে আমি আমার পাশের মিলে কি দরে চাল বিক্রি করতেছে এটাই আমি জানি না। প্রতি কেজি ধানের উৎপাদন ব্যয় 17 টাকা 83 পয়সা ধরে ধানের রেট 26 টাকা এবং প্রতি কেজি চালের উৎপাদন ব্যয় 21 টাকা 90 পয়সা ধরে চালের রেট 37 টাকা নির্ধারণ করেছে সরকার। কিন্তু মিলাররা ধানের অনুপাতে চালের কেজি 41 টাকা দাবি করে ক্র্যাশিং, পরিবহন ও বিবিধ খরচ হিসেবে আরও 3 টাকা যুক্ত করে 44 টাকা দাবি করছেন। কিছু ব্যবসায়ী মহল যারা আছে তারা অতিরিক্ত দামে ক্রয় করতেছে এবং মজুত করতেছে। রিজনেবল প্রাইসে বিক্রি করতে তারা অতটা রাজি না। তারা চায় যে 2-4 পয়সা বেশি লাভ কিভাবে করা যায়। পরিস্থিতি সামাল দিতে সরকারকেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে মজুদ বাড়ানোর পরামর্শ এই কৃষক নেতার। সরকারের জরুরি ভিত্তিতে যে করণীয়, সে করণীয় হচ্ছে দ্রুত এই ধানের দামের মূল্য নির্ধারণ করা, বাড়িয়ে দেওয়া। এটা যদি করতে না পারে তাহলে ধান চাল সংগ্রহের অভিযান সরকারের ব্যর্থ হয়ে যাবে। আমন মৌসুমে 37 টাকা কেজি দরে 6 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও 26 টাকা কেজি দরে 2 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার ছিল চুক্তির শেষ দিন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এই মুহূর্তে রংপুরের সিটি কর্পোরেশন মার্কেটে আছেন সহকর্মী রতন সরকার, যাব তার কাছে। রতন। ইমদাদ, আমরা এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছি, আজকের চালের বাজারের একটু পরিসংখ্যান আমি শুরুতে দিয়ে রাখতে চাই যে আজ মোটা যে চালটি বিক্রি হচ্ছে সেটির প্রতি কেজির দাম কিন্তু 42 টাকা। গতকালই এই চাল 41 টাকা করে বিক্রি হয়েছে। এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জেনেছি যে একদিনে গতকালের তুলনায় আজকে কিন্তু প্রতি বস্তা চালে 50 টাকা, 50 কেজির যে বস্তা তাতে 50 টাকা করে বেড়ে গেছে। আর তার প্রভাব একেবারে সঙ্গে সঙ্গে পড়েছে এই খোলা বাজারে। এখানে 1 টাকা বাড়িয়ে 42 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমি যদি আর একটু তথ্য দেই যে গত বছর ঠিক এই সময়টায় এই একই চালের দাম ছিল 36 টাকা, 35-36 টাকা করে। সেটি কিন্তু এবার 5-6 টাকা বেড়ে গিয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এখানে একটি কথা বলতে চাই যে অন্যান্য বছর যে বড় ব্যবসায়ীরা যে কাজটি করে, এই আমন মৌসুমে যখন ধান ওঠে তাদের স্টকে থাকা ধান যে চাল থাকে সেটি কিন্তু তারা ছেড়ে দিয়ে মার্কেটে দাম কমিয়ে দেয় এবং এই দাম কমার প্রভাব পড়ে ধানের বাজারে। কম দামে তারা ধানগুলো সংগ্রহ করে তারপরে কিন্তু যখন সংগ্রহ
শেষ হয়ে যায় তখন তারা আবার এই বাজারকে বাড়িয়ে তোলে। এইভাবেই প্রতি বছর হয়ে আসলেও এর ব্যতিক্রম এবার হয়েছে। এবার আসলে যে ব্যবসায়ীরা ধারণা করেছে যে গত বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হবার কারণে আসলে উৎপাদন ব্যাহত হয়েছে, পাশাপাশি চলমান যে করোনা পরিস্থিতির পরবর্তী যে দ্বিতীয় আঘাত, সেটিতে আসলে বিশ্বব্যাপী যে খাদ্য সংকটের একটি শঙ্কা, সেখান থেকেই কিন্তু ব্যবসায়ীরা এবার চালের বাজারটিকে মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করছে। এবং আমরা একটু আগে দেখেছি যে আসলে সরকারের সঙ্গে একটি দরাদরির পর্যায়ে রয়েছে, যে সরকারি গুদামে চাল দেওয়ার ক্ষেত্রে তারা আরও 7 টাকা দাবি করেছে। তো এই ছিল এমদাদ আমার কাছে সর্বশেষ। রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রতন সরকার, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ধান ও চালের বাজার নিয়ে। করোনা মহামারীতে 30% পর্যন্ত বেড়েছে মাতৃ মৃত্যুর হার। প্রসব পরবর্তী নানা জটিলতা নিয়েও হাসপাতালে আসছেন মায়েরা। নবজাতকদের মধ্যে কোভিড আক্রান্তদের হার বাড়ায় এখন সন্তান গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মুজাহিদ শুভ রিপোর্ট। অদক্ষ ধাত্রীর হাতে প্রসবের যন্ত্রণাদায়ক ফল ভোগ করছেন পাপিয়া আক্তার। হারিয়েছেন জীবনের প্রথম সন্তান। এখন নিজের জীবন বাঁচাতে প্রসব পরবর্তী জটিলতা নিয়ে সাভারের ধামরাই থেকে ছুটে এসেছেন ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ডে। আমি তো জানি না যে আমার সন্তান যে এইভাবে চলে যাবে। আমার হাজবেন্ড ব্যাঙে পড়ছে বেশি। বেশিরভাগ রোগী দেখা যাচ্ছে বাসায় বাচ্চা হয়েছে কিন্তু ফুল পড়ে নাই। মায়েদের পোস্টপার্টাম যে পিপিএস হয় ওইটা নিয়েও অনেক সময় রোগীরা আসে। মহামারীর আগেই 47% মায়ের বাসা বাড়িতে সন্তান প্রসব হতো অদক্ষ ধাত্রীদের হাতে। কোভিডকালীন এই সময়ে এই সংখ্যা বেড়ে 70% ছাড়িয়েছে। গাইনি বিশেষজ্ঞরা বলছেন বাসা বাড়িতে সন্তান প্রসব যত বাড়বে মাতৃমৃত্যু হার ততই বাড়বে। প্যান্ডেমিকের সময়ে যে প্রেগন্যান্সি যাতে না নেয় তার জন্য একটা সচেতনতা বাড়ানো, ইফেক্টিভ কন্ট্রাসেপটিভ মানুষকে নেওয়া, তারপরে যাতে প্রেগন্যান্সি কম হয়। যারা প্রেগন্যান্ট আছে তাদের ডেলিভারি ইনস্টিটিউশনাল ডেলিভারি করলে তাহলে এই ধরনের মৃত্যু এবং মরবিডিটি দুটোই কমানো যাবে। সংকট কাটিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পূর্ণ সেবা চালু হওয়ায় বাড়িতে প্রসবের ঝুঁকি না নেয়ার জোর তাগিদ হাসপাতাল প্রধানদের। যেভাবে চিকিৎসা নিচ্ছিলেন একইভাবে অ্যান্টিনেটাল চেক আপ এবং প্রস্তুতিকালীন যে সমস্ত সেবা, এটা আমাদের এখানে মডেল ক্লিনিক আছে, এখানেও চালু আছে। যদি কেউ কোভিড পজিটিভ থাকে আমরাই পরীক্ষা নিরীক্ষা করে আমরাই আবার এখানে তাদেরকে ভর্তি করে পরিপূর্ণ চিকিৎসা দেবো, সে ব্যবস্থা আমাদের এখানে আছে। প্রথম 6 মাসে অধিকাংশ পরিবার পরিকল্পনা সেন্টার বন্ধ হবার পাশাপাশি মাঠকর্মীরা ঘরে ঘরে যেয়ে উপকরণ পৌঁছাতে না পারায় বেড়েছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণও। সমস্যা সমাধানে সব ধরনের সেবা পুনরায় নিশ্চিত করার আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। আমরা বলছি 24/7 আমাদের কেন্দ্রগুলোতে আসুন। আমাদের একজন মিডওয়াইফ আছে, সে নিরাপদ প্রসব করাতে পারে। আমরা কোনো পয়সা নেই না। পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে আমরা ডেলিভারি কিট দিচ্ছি। নাভি বাঁধার সুতা থেকে শুরু করে প্রায় 15টি আইটেম এখানে আছে, যাতে একটা মাকে সুন্দরভাবে ডেলিভারি করা যায়। মৃত্যু ঝুঁকি এড়াতে করোনার সেকেন্ড ওয়েভের মধ্যেও হাসপাতালে এসে প্রসব করানোর আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কালই আয়কর ও রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। করোনার কারণে এবছর আর সময় বাড়ানো হবে না। জরিমানা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। করোনা পরিস্থিতির কারণে যে বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে রিটার্ন জমা দেওয়ার, সেটি অতটা মনে করছি না। তবে ক্ষেত্র বিশেষে যদি কিছু সংখ্যক ব্যক্তি এই সমস্যা আছেন তাদের জন্য আমাদের একটা আলাদা নিয়মই আছে যে তারা আবেদন করতে পারেন, কমিশনের কাছে আবেদন করতেন, কমিশনের টাইম এক্সটেন্ড করতে পারেন। জরিমানাটা কমিশনের ডিসক্রিপশনের উপর নির্ভর করছে। সঠিক সময় জমা না দিতে পারার যে যুক্তিটা আছে সেটি কতটুকু গ্রহণযোগ্য এবং কিভাবে গ্রহণ করতে চান কমিশনার, তার উপরে জরিমানা নিতেও পারেন অথবা জরিমানা মাফ করে দিতে পারেন, মওকুফ করে দিতে পারেন। অবকাঠামোগত কাজ শেষ হওয়ায় প্রস্তুত ভাসানচর। শিগগিরই শুরু হচ্ছে প্রথম দফায় কক্সবাজার ক্যাম্প থেকে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, যাব তার কাছে। শফিক, ইমদাদ, আপনাকে যেটি বলতে পারি, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে প্রায় 11 লাখ মতো যে রোহিঙ্গা রয়েছে তাদের 1 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর যে ভাসানচর রয়েছে সেখানে স্থানান্তরিত করা হবে। সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে সরকার। তবে বিদেশি বিভিন্ন সংস্থাগুলো তাদের যে প্রাকৃতিক দুর্যোগ এবং উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা এবং রোহিঙ্গাদের নিরাপত্তা সহ নানা অজুহাতে আপত্তি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। তারই অংশ হিসাবে আজকে আন্তর্জাতিক সংস্থা প্রায় 22টি
সংস্থার প্রতিনিধিরা এখানে আসবেন, তারা এখানে সেই বিষয়গুলো পরিদর্শন করে যাবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটি বাতিঘর, যেখান থেকে নাবিকদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে এবং পাশে সাইক্লোন সেন্টার রয়েছে। তাদের যে যুগটি, তারা প্রাকৃতিক দুর্যোগের কথা বলছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখানে প্রতিটি অর্থাৎ 120টির মতো সাইক্লোন সেন্টার রয়েছে, যেখানে প্রতিটি সাইক্লোন সেন্টার 1000 মানুষ থাকতে পারবে এবং শক্তিশালী বেড়ি বাঁধ রয়েছে এবং আশেপাশে কিন্তু ম্যানগ্রোভ রয়েছে, সবুজ বেষ্টনী রয়েছে। আরেকটি বিষয় যেটি হচ্ছে, তারা যোগাযোগের যে কথা বলছেন, যোগাযোগের যে আপত্তি জানাচ্ছে, সেখানে কিন্তু যোগাযোগের জন্য এখানে প্রায় 43 কিলোমিটার সড়ক রয়েছে, দীর্ঘ সড়ক রয়েছে এবং এখানে যে 6টির মতো জেটি রয়েছে যেখানে যোগাযোগ করা যাবে এবং মোবাইলে যোগাযোগ করার জন্য কিন্তু মোবাইল অপারেটরদের 3টি অপারেটর এখানে নেটওয়ার্ক রয়েছে। তো যেটি বলতে পারে, আরেকটি যে নিরাপত্তার কথা বলছে, কিন্তু নিরাপত্তার জন্য এখানে কিন্তু সমুদ্রের চারিপাশে কিন্তু টহল রয়েছে নৌবাহিনী এবং তারা সার্বক্ষণিকভাবে এই টহল দিবে। তো কিছুক্ষণ পর হয়তো তাদের সাথে আমরা এখানে পরিদর্শনে বের হব, তখন হয়তো বোঝা যাবে তারা কি বলতে চাচ্ছেন, তারা কি এটা প্রতি পজিটিভ কোনো রিপোর্ট দিচ্ছেন, সে বিষয়টা আমরা হয়তো বলতে পারবে কিছুক্ষণ পর। এবং কিছুক্ষণ পরে তারা এখানে বিভিন্ন যে সাইক্লোন সেন্টার, বিভিন্ন বেড়িবাঁধ, বিভিন্ন স্থাপনাগুলো তারা এখানে পরিদর্শন করবে। আপনি হয়তো জানেন যে রোহিঙ্গাদের এখানে স্থানান্তরের জন্য প্রায় 3,500 কোটি টাকার একটি বড় মেগা প্রকল্প নেওয়া হয়েছে যা রোহিঙ্গাদের এখানে আনার জন্য, এবং রোহিঙ্গারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঠুনকো অজুহাতে তারা কিন্তু এখানে না আসার জন্য আপত্তি জানায়, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তাদেরকে এখানে আনা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ভাষাঞ্চল থেকে। ইমদাদ। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। যমুনা নদীর উপর দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু, উন্মোচিত হবে যোগাযোগের নতুন দিগন্ত, আমূল পরিবর্তন আসবে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।